ইমিউনোগ্লোবিউলিন দিতে দেখছি। তারপর রেবিসের তো খুব কমন, কুকুরে কামড় দিলে, কুত্তায় কামড় দিলে আমরা দেই না। রেবিসের কি অ্যাক্টিভ প্যাসিভ দুটো ইমিউনাইজেশন করি না? তাহলে রেবিসের আছে, বোটুলিজমেরও আছে। হ্যাঁ, এইভাবে। কিন্তু কলেরার নাই। কলেরাকে আমরা এরকম ইমিউনোগ্লোবিউলিন দিতে শুনি নাই। তাহলে এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। সাথে কি, সাথে হচ্ছে মনে রাখতে হবে যে এগেনস্টে আছে, হেপাটাইটিসের এগেনস্টে আছে, হেপাটাইটিস বি এর আছে, হেপাটাইটিস এ এর আছে। হ্যাঁ, এটা একটু মাথায় খাটাইলে আনসার দিতে পারবেন। আচ্ছা, তাইলে আমি আপনাদেরকে বলি যে কিছু কিছু প্যাসিভ ইমিউনাইজেশন কাদের কাদের দিতে পারি। আপনারা একটু লিখে ফেলেন যে বোটুলিজম, সাইটোমেগালোভাইরাস, ডিপথেরিয়া, রেবিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ভেরিসেলা জোস্টার ভাইরাস, মিজেলস, টিটেনাস, স্মল পক্স, তাদের এগেইনস্টে আমরা প্যাসিভ ইমিউনিটি দিতে পারি। তাহলে কি কি বললাম? বোটুলিজম, একটু শর্ট করে লিখে ফেলেন। বোটুলিজম, সাইটোমেগালোভাইরাস, ডিপথেরিয়া, রেবিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ভেরিসেলা জোস্টার, মিজেলস, টিটেনাস, স্মল পক্স। পরে ক্লাস শেষে আবার দেখে নিন, কয়েকটা নাম বললাম, এই জিনিসগুলো চলে আসতে পারে। এটা জুলাই 18-তে আসছে। আচ্ছা, টিস্যু ফ্লুইড, এরপরে পরীক্ষাতে আসছে দেখেন টিস্যু ফ্লুইড দ্যাট অ্যাক্ট ইন ইনেট ইমিউনিটি। ওই যে আমরা প্রথম 2 নাম্বার পেজের যদি নিচে কাজ করি, নিচে দেখি টিস্যু ফ্লুইড গুলা কারা কারা আছে। যেমন স্টমাকের ভিতরে গ্যাস্ট্রিক মিউকোজাল সেল, মিউকাস মেমব্রেনের যে ফ্লুইডটা, তারপরে হচ্ছে আপনার চোখের পানি, তারপর সেলাইভা, এই সব কিছু হচ্ছে আপনাকে প্রোটেকশন দিবে। ওরা হচ্ছে ইনেট ইমিউনিটি। এটা সহজ জিনিস, এখান থেকে প্রশ্ন আসছে পরীক্ষায়। তারপরে আপনার বলছে যে অ্যাক্টিভ ইমিউনিটি ইজ প্রডিউসড বাই, দেখেন এরকম একটা প্রশ্ন আছে জুলাই 17-তে। আর অ্যাক্টিভ ইমিউনিটির কথা আমরা বলছি না, অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি পার্থক্য করছি না? তাহলে প্রথম অপশন দিছে কি দেখেন, প্লাসেন্টাল ট্রান্সফার অফ অ্যান্টিবডি। অ্যান্টিবডি ট্রান্সফার হইলে কি অ্যাক্টিভ ইমিউনিটি হইলো? হয়ে গেল প্যাসিভ ইমিউনিটি। এটা ফলস। তারপরে বলছে কি ইনফেকশনের মাধ্যমে। হ্যাঁ, আমার ন্যাচারাল ভ্যারাইটি অফ অ্যাক্টিভ ইমিউনিটি কিভাবে হয়? ইনফেকশনের মাধ্যমে। এটা ট্রু। ভাইরাল ইনফেকশনের মাধ্যমে। হ্যাঁ, ভাইরাল ইনফেকশনের মাধ্যমে যে কোনো ইনফেকশনই আমার অ্যাক্টিভ ইমিউনিটি। তারপরে বলছে কনজুগেট ভ্যাকসিনেশন মানেই অ্যাক্টিভ ইমিউনিটি। তারপরে ইনজেকশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডি বলছে। অ্যান্টিবডি রিলেটেড যে কোনো জিনিস থাকবে প্যাসিভে, এবং অ্যান্টিজেন এবং ভ্যাকসিন রিলেটেড, ইনফেকশন রিলেটেড সবকিছু থাকবে অ্যাক্টিভে। খুব সহজ প্রশ্ন, পরীক্ষাতে বারবার আসছে। ঠিক আছে, আমরা এগুলো কিন্তু সলভ করতে পারলাম। তারপরে দেখেন এরপরে কি বলছে, ক্যারেক্টারিস্টিক অফ ইনেট ইমিউনিটি, পরীক্ষাতে অনেকবার আসছে। তারপরে আবার আসছে অ্যাক্টিভ ইমিউনিটির ক্যারেক্টার। তারপরে হচ্ছে কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি 7-8 বার পরীক্ষাতে আসছে। অ্যাক্টিভ ইমিউনিটি ইজ প্রডিউসড বাই, ওই যে অ্যাক্টিভ ইমিউনিটি ইজ প্রডিউসড বাই, একটু আগে আমরা যেটা সলভ করলাম, এটাও কিন্তু বারবার ঘুরে ফিরে এখানে পরীক্ষাতে প্রশ্ন চলে আসছে। আপনারা কি বুঝতে পারছেন? তারপরে দেখেন 2010-এ, 2008-এ, 2012-তে কি সেম জিনিস আসছে যে ইনেট ইমিউনিটির ফিচার, তারপর ইন্ডিকেটর অফ ইনেট ইমিউনিটি, ওই একই কথা। অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল, তারপর প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল আসছে। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল যদি আমরা বলি, আপনারা কি দেখেন পারবেন? প্রথমে অ্যাক্টিভ ইমিউনিটি, প্রথমে বলছে স্মল পক্স ভ্যাকসিনেশন। দেখেন ভ্যাকসিনেশন মানে ট্রু। তারপর টিটেনাস টক্সোয়েড, দেখেন টক্সোয়েড এবং টিটেনাস টক্সোয়েড, টিটেনাস অ্যান্টিসেরা বলে নাই কিন্তু, টিটেনাস টক্সোয়েড বলছে, মানে এটাও একটা ভ্যাকসিন। তাহলে এটাও ট্রু। তারপরে হচ্ছে প্লাসেন্টাল অ্যান্টিবডি ট্রান্সফার, দেখেন এক কথা বারবার বারবার করে আসতেছে, অ্যান্টিবডি মানে ফলস। বিসিজি ভ্যাকসিনেশন, ভ্যাকসিন মানে ট্রু। অ্যান্টিটক্সিন থেরাপি ইন চিলড্রেন, অ্যান্টিটক্সিন অ্যান্টিসেরা মানে অ্যান্টিবডি, ওগুলো ফলস হবে। তাহলে বুঝে গেলেন অ্যান্টিটক্সিন অ্যান্টিসেরা অ্যান্টিবডি মানে ফলস। যে কোনো ভ্যাকসিন, যে কোনো ইনফেকশন ট্রু। বুঝতে পারছেন কিনা? কোয়েশ্চেন গুলো আপু আমি অনেক জায়গা থেকে কালেক্ট করছি। হ্যাঁ, অনেক জায়গা থেকে কালেক্ট করছি, 2-3টা বই থেকে, যেটা থেকে আমার মনে হচ্ছে মানে কালেক্ট করে করে রাখা যায়। এই আচ্ছা, আপনার শীটের পিছনেও কিন্তু কোয়েশ্চেন গুলো আছে। হ্যাঁ, শীটের পিছনেও কিন্তু কোয়েশ্চেন গুলো আছে, আপনি ওখান থেকে সলভ করতে পারবেন। আচ্ছা, কোয়েশ্চেন আমি এরকম র্যান্ডমলি বলতেছি, 2টা বই খুলে যে কোনো জায়গা থেকে র্যান্ডম বলতেছি। হ্যাঁ, আচ্ছা। তারপরে বারবার আসছে ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট। তাহলে এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার কথা না, এগুলো খুব বেসিক জিনিস এবং আপনারা পারবেন। এরপরে অসংখ্যবার পরীক্ষাতে আসছে। কিভাবে আসছে দেখেন, আপনি একটু দেখেন যে হিউমারাল ইমিউনিটির সেলগুলা কারা। আমরা বলছি হিউমারাল ইমিউনিটি মানে হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য যে ইমিউনিটি, মানে হিউমারাল ইমিউনিটি কি অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে যে ইমিউনিটিটা দেয়। তাহলে পরীক্ষাতে আসছে যে অ্যান্টিবডি প্রডিউসিং সেল কারা, অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে কারা, এইরকম একটা কথা আসছে। তারপরে পরীক্ষাতে আসছে কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি, তারপরে বলছে কম্পোনেন্ট অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি। সেল মেডিয়েটেড ইমিউনিটি কম্পোনেন্ট কারা? মদিনাটি, ওর
বলবো এবং আমরা এখন ভ্যাকসিন করবো। এখন ভ্যাকসিন আপনাদের ঝামেলার জিনিসটা কি, ভ্যাকসিনের নাম মনে রাখা একটু কঠিন হয়ে যায়। তো ভ্যাকসিনের নাম মনে রাখার জন্য আমি একটা নিউমোনিক্স এখন বলবো এবং একটু পরে 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 আমি ছবি তুলে দিয়ে দেবো। এটা মানে এটা বলার জন্য সময় নষ্ট করবো না, বলার জন্য আমি সময় নষ্ট করবো না। ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিনের যে আপনি এক্সাম্পল মনে রাখবেন কিভাবে, খুব সহজ। এটা হচ্ছে রোম ইজ মাই ভেরি বেস্ট প্লেস টু গো ইট অ্যান্ড লিভ। দেখেন আমি একটু দেখাই দিই, এই যে দেখেন এখানে কি লিখছি আমি, দেখেন রোম, ROME, রোম is IRS is my very best place to go yet and live। আমি ছবি করে দিয়ে দিব। রোম মানে কি, রুবেলা এবং রোটা ভাইরাস, ওতে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, এম দিয়ে মিজেলস, ই দিয়ে হচ্ছে এপিডেমিক টাইফাস। আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি পরে আবার ছবি তুলে দিয়ে দিব। আই দিয়ে হচ্ছে ইজের আই দিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এবং এস দিয়েছে স্মল পক্স। মাই দিয়ে হচ্ছে মামস, ভেরি হচ্ছে ভেরিসেলা এবং ভিব্রিও কলেরা, বেস্ট মানে বিসিজি, প্লেস মানে প্লেগ, টু মানে টাইফয়েড, গো দিয়ে কিছু নাই, ইয়েট হচ্ছে ইয়েলো ফিভার, এন্ড মানে হচ্ছে এডিনোভাইরাস, এন্ড লিভ মানে হচ্ছে লাইভ ভ্যাকসিন। এটা দিয়ে আপনি খুব সহজে মুখস্থ করে ফেলতে পারবেন। তারপরে যদি আপনার আসে যে কিল্ড ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিনের উদাহরণ আপনি যে মনে রাখতে পারেন কিভাবে, কিউট জাপানিজ র্যাব রেয়ারলি প্লেস চিপ টাইপ পার্টি ইন সিল্ক সিটি হ্যাপিলি। এই কঠিন সূত্রটা একটু আপনাকে মনে রাখতে হবে। কঠিন সূত্রটা মনে রাখলে আপনার ভিতরে যা যা আছে সেটা মনে রাখা সহজ হবে। কিউট জাপানিজ র্যাব রেয়ারলি প্লেস চিপ টাইপ পার্টি ইন সিল্ক সিটি হ্যাপিলি। তাহলে কিউট মানে কি, কক্সিয়েলা, জাপানিজ মানে জাপানিজ এনকেফালাইটিস, রেব মানে রেবিস, রেয়ারলি মানে রিকেটশিয়া, প্লেস মানে প্লেগ, চিপ মানে কি, সি দিয়ে হচ্ছে কলেরা। কলেরা কিন্তু দেখেন দুইখানেই আছে, আমরা একটু পরে বলবো কলেরার কিল্ড ভ্যারাইটিটা। টাইপ মানে টাইফয়েড, পার্টি মানে পার্টুসিস, সিল্ক সিটি মানে কি, যে সিল্ক ইন সিল্ক সিটি, পার্টি ইন দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ, আর সিল্ক সিটি মানে কি, সিল্ক সিটি মানে হচ্ছে সাবিনা সক ভ্যারাইটি আছে না, IPVS সক ভ্যারাইটিটা, আর হ্যাপিলি মানে হ্যাপা এ। এইটা আপনি ছবি তুলে দিয়ে দেবো, আপনারা পড়তে পারবেন। তারপর দেখেন বোথ লাইভ এন্ড কিল্ড এর মধ্যে দেখেন ICT পোলিও, আই দিয়ে কি ইনফ্লুয়েঞ্জা, সিতে হচ্ছে কলেরা, টিতে হচ্ছে টাইফয়েড এবং পোলিও, ICT পোলিও। আর এদিকে দেখেন একটা কি জানি বলতে যাচ্ছিলাম, টক্সয়েড কার আছে, ডিপথেরিয়া এবং টিটেনাসের টক্সয়েড আছে, টক্সয়েড কার আছে, ডিপথেরিয়া এবং টিটেনাসের। আর এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট, রিকম্বিনেন্ট ভ্যাকসিন কাদের আছে। রিকম্বিনেন্ট ভ্যাকসিন আমি কিভাবে মনে রাখছি, যে আমরা আলাদা করে যে ভ্যাকসিনগুলো দেই, দেখেন হেপাটাইটিস বি ভাইরাস আমরা সবাই দেই, হিউম্যান পেপিলোমা ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন নিয়ে খুব ক্যাম্পেইন হয়, আমরা দেই। হ্যাঁ, হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান পেপিলোমা ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আমাদের দেশে কম দেওয়া হয়, দেশের বাইরে বেশি দেওয়া হয়, ইনফ্লুয়েঞ্জা শটস বলে। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান পেপিলোমা ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই তিনটা হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন। আর সাব ইউনিট ভ্যাকসিনের উদাহরণ বারবার আসে, সেটা মনে রাখবেন। দেখেন কমন আছে কি, হেপাটাইটিস বি ভাইরাস, পেপিলোমা ভাইরাসের জায়গায় থাকবে পার্টুসিস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জায়গায় থাকবে হিউম্যান ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস। হ্যাঁ, এটার মিল আছে। এটাকে রিকম্বিনেন্ট ভাইরাস এবং সাব ইউনিট ভাইরাসকে কষ্ট করে মুখস্থ করতে হবে, পরীক্ষাতে আসে, বোথ আসে, টক্সয়েড আসে, সাব ইউনিট, রিকম্বিনেন্ট এক জায়গায় এক পৃষ্ঠায় আপনি নোট করে ফেলবেন। এই বোথ, তারপর টক্সয়েড কারা, রিকম্বিনেন্ট কারা, সাব ইউনিট কারা, কিল্ড এবং লাইভ কারা, এই জিনিসটা মুখস্থ করার পরে, এই জিনিসটা মুখস্থ করে আপনি একটা পৃষ্ঠায় তুলে খুব ভালো করে মুখস্থ করে পড়বেন, আর অসংখ্য বার এই জিনিসটা থেকে প্রশ্ন আসছে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ছোট্ট একদম এক পেজের মধ্যে সবকিছু লিখবেন, লিখে আপনার টেবিলের সামনে আটকে দিবেন, কারণ রেসিডেন্সি ডিপ্লোমা পরীক্ষায় এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে। আমরা এখন দেখবো যে কি কি প্রশ্ন আসলো। একটু ওয়েট করেন, আমরা একটু ভ্যাকসিনের ইয়েগুলো বের করে ফেলি। আপনাদের শীতের পিছনে ভ্যাকসিন অংশের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দেই, ধরাই দেই।
জিনিসটা সহজ লাগতেছে কি কঠিন লাগতেছে না সহজ লাগতেছে একটু বলেন। ডিকশনারি কোশ্চেনগুলো কই গেল? ডিকশনারি কোশ্চেনগুলো আড়াই গেছে। আমরা একটু পরে দেখতেছি। হ্যাঁ, ডিকশনারি কোশ্চেনগুলো খুঁজে পাচ্ছি না, আমরা ডিকশনারি কোশ্চেনগুলো একটু পরে দেখতেছি। আচ্ছা, আচ্ছা, বিপাশা শারমিন আপু বলছেন সহজ লাগতেছে, বাকি আপুদের কি কঠিন লাগতেছে একটু জানাই দেন। আচ্ছা, এই যে দেখেন শীটের মধ্যে আপনার একটা একটা আছে, এইখানে দেখেন লেখা আছে যে নেম অফ ইমিউন কম্পিটেন্ট সেল, এই জিনিসটাকে স্টার দিয়ে রাখেন, এটা পড়তে হবে। আচ্ছা, তারপরে আপনার যে এখানে চিত্রটা আছে, এই চিত্রটা হচ্ছে আমাদের বেসিক। এই জিনিসটা আমরা যদি না পারি তাহলে আমরা একটু পরে আর কিছুই পারবো না। এই জিনিসটা না পারলে আমরা একটু পরে কোনো কিছুই আর পারবো না। তাহলে এই জিনিসটা আমরা এখন বুঝাবো, এই জিনিসটা আমরা এখন খুব ভালো করে বুঝবো। আচ্ছা, কিভাবে বুঝবো? আমরা প্রথমে একটা কথা বলি নেই, ধরেন আপনার যে ইনটেক সেলকে পিয়ার্স করে একটা অর্গানিজম, এই একটা অর্গানিজম আপনার শরীরের ভিতরে ঢুকে গেছে। এই অর্গানিজমকে যখন আপনার ফার্স্ট লাইন ডিফেন্স মানে স্কিনকে ক্রস করে সে ঢুকে গেছে, তখন তখন তাকে কে ইয়ে করবে, তাকে কে আটকাবে? তখন আটকাবে তাকে সেকেন্ড লাইন ডিফেন্স। সেকেন্ড লাইন ডিফেন্সের মধ্যে কারা আছে? ওই যে আপনার সেলগুলা, মনে করেন ম্যাক্রোফেজ হতে পারে, সে একটা ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ হতে পারে, ডেনড্রাইটিক সেল হতে পারে, বি সেল হতে পারে, অন্য বি সেল না, অন্যান্য সেল হতে পারে, নিউট্রোফিল হতে পারে, সবকিছু হতে পারে। এই যে আপনার যে সেলগুলা ইনেট ইমিউনিটি, হ্যাঁ ইনেট ইমিউনিটি যে সেলগুলা, আচ্ছা শাহনাজ আপু আপনি একদম ঠিক সময় আসছেন, এই জিনিসটা একটু দেখেন ভালো করে, খুব ইম্পর্টেন্ট আপু। আচ্ছা, একটা আপনার অর্গানিজম শরীরের ভিতরে ঢুকে গেল, ফার্স্ট লাইন ডিফেন্স ক্রস করে, ফার্স্ট লাইন ডিফেন্স কি স্কিন বা মিউকাস মেমব্রেন ক্রস করার পরে আপনার সেকেন্ড লাইন যে ইনেট ইমিউনিটি সেলগুলা এসে কি করলো, ওই অর্গানিজমটাকে আক্রমণ করলো, এবং ধরেন ম্যাক্রোফেজ আসছে বা নিউট্রোফিল আসছে, এসে জিনিসটাকে ফ্যাগোসাইটোসিস করে ভিতরে ঢুকাই দিছে, খেয়ে ফেলছে। এই খেয়ে ফেলার পরে কি করলো, ওকে মেরে ফেলবে। ওকে মেরে ফেলার পরে ওকে মেরে কি করবে, এই অর্গানিজম যে অর্গানিজম গুলো ঢুকলো সেই অর্গানিজম গুলাকে ইলিমিনেট করে দিল। এটাই তো ইমিউনিটি, যে ফরেন বডিকে ঢুকলো এবং ঢোকার পর আপনি চিনতে পারলেন এবং তাকে ইলিমিনেট করে ফেললেন। এখন এই জিনিসটা, এই যে ফরেন বডিকে যে ম্যাক্রোফেজ শুধু খাবে, শুধু তাই নয়, সে এই ম্যাক্রোফেজটা কি করবে, একটা টেলিফোন করবে, একটা ফোন করবে, বুঝছেন, একটা ফোন করবে, কাকে ফোন করবে, সে ফোন করবে হচ্ছে এটা তো ইনেট ইমিউনিটি কাজ করতেছে, সে অ্যাকোয়ার্ড ইমিউনিটির বডির অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে সে একটা টেলিফোন করবে, কাকে করবে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে বলবে যে ভাই আমার বডিতে তো একটা ফরেন বডি ঢুকছে, আমি তো ফরেন বডিটাকে মেরে ফেলতে চাচ্ছি, এখন আমি তো একলা নাও পেরে উঠতে পারি, আমি তো ফরেন বডিকে ইলিমিনেট নাও করতে পারি, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি ফরেন বডিকে মারতেছি, এবং ওই ফরেন বডিটা দেখতে কেমন, ওর পরিচয়, ওর বায়োডাটা নিয়ে তোমার কাছে আসতেছি, বুঝছেন। এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে বলতেছে যে আমি ফরেন বডিকে মারবো, এবং মেরে যদি ওকে শেষ করে ফেলতে পারি পারলাম, না পারলে ওর বায়োডাটা শেষ করে ফেলতে পারলাম, তাহলে ওর বায়োডাটা নিয়ে আমি তোমার কাছে প্রেজেন্ট করব, হ্যাঁ প্রেজেন্ট করব, তুমি
সে যে আপনার ইনেট ইমিউনিটির যে পার্টটা, এতটুকু তো আমার ইনেট ইমিউনিটি, বুঝতে পারতেছেন কিনা একটু বলেন, এই খুব কঠিন জিনিসটা। এই যে আপনার ইনেট ইমিউনিটির এই পার্টটা, এতটুকু আমার ইনেট ইমিউনিটি, এই ম্যাক্রোফেজ যে একটা খবর পৌঁছাই দিবে আপনার ইনেট ইমিউনিটির পরে অ্যাকোয়ার্ড ইমিউনিটির কাছে। এই যে ইনেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির মাঝখানে যে কমিউনিকেশন করবে যে সেলগুলা, সেই সেলগুলাকে বলতেছে আমার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। বুঝছেন? মানে ইনেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি এই দুটার মধ্যে মিল বন্ধন করবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে আমাকে একটু জানতে হবে, আমার একটু জানতে হবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কারা। দেখেন, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে একটু লিখে রাখবেন যে বোথ ইনেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে লিংক করে। তারা কারা আছে? প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে তিনজন, একটা হচ্ছে ডেনড্রাইটিক সেল, একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে বি সেল। এই তিনটা জিনিসকে ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। এর মধ্যে সবচেয়ে বেশি কাজ করে কে? সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে ম্যাক্রোফেজ। আর ডেনড্রাইটিক সেল কি প্রথমে কাজ করে। ডেনড্রাইটিক সেল কেন প্রথমে কাজ করে আমি একটু পরে বলবো, কারণ সে স্কিনের নিচে থাকে। স্কিনের নিচে থাকার কারণে ডেনড্রাইটিক সেল সবার প্রথমে কাজ করার সুযোগ পায়, কিন্তু ম্যাক্রোফেজ হচ্ছে সবচেয়ে বেশি কাজ করে, মানে বেশি অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে কি? যে সেলগুলা ইনেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির মাঝখানে মিল বন্ধন করে এবং ফরেন বডিকে ডিফেন্স করে, এবং সাথে সাথে ফরেন বডির একটা বায়োডাটা বা ওর একটা পার্টকে নিয়ে গিয়ে অ্যাকোয়ার্ড ইমিউনিটির কাছে প্রেজেন্ট করে, সেটাকেই বলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল প্রফেশনাল টাইপ হচ্ছে তিনটা, একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে বি সেল, একটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। আচ্ছা, এখন আমি এই জিনিসটা আপনাদেরকে যদি বুঝাই, এখানে দেখেন, এইটা হচ্ছে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সেটা কি হইতে পারে? বি সেল হইতে পারে, ম্যাক্রোফেজ হইতে পারে, ডেনড্রাইটিক সেল হইতে পারে। ধরেন আপনার এটা হচ্ছে আপনার যে একটা ম্যাক্রোফেজ কি করলো? ফ্যাগোসাইটোসিস করলো একটা, এই যে এরকম আমি করে একটা ফরেন বডি স্টার দিয়ে একটা ফরেন বডি আঁকলাম। তারপরে কি করবে এই ম্যাক্রোফেজটা? কি করবে? এখন আমি এটা একটু ম্যাক্রোফেজের, আচ্ছা, একটা বৈশিষ্ট্য আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যারা, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যে তিনটা আছে, ওই তিনটা সেলের গায়ে, হ্যাঁ, যেমন ম্যাক্রোফেজ, বি সেল, ডেনড্রাইটিক সেল, এই তিনজনের গায়ে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 2 MHC2 নামক একটা জিনিস আছে। হ্যাঁ, MHC2 নামক একটা রিসেপ্টরের মতো আছে। ধরেন এটা একটা ম্যাক্রোফেজ, ওই ম্যাক্রোফেজের গায়ে MHC2 নামক একটা জিনিস আছে। এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে। MHC2 সম্পর্কে আমরা ডিটেইলস একটু পরে পড়বো। এই দেখেন, এটা ধরেন আপনার একটা ম্যাক্রোফেজ, এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ম্যাক্রোফেজ ভ্যারাইটি, ম্যাক্রোফেজ নামক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ও কি করলো? একটা ফরেন বডিকে খাইলো। খাওয়ার পরে সে কি করবে? ওই ফরেন বডিটাকে সে ওইটার ভিতরে চাবাইতে থাকবে, মানে টুকরা টুকরা করতে থাকবে। ধরেন ফরেন বডি একটা প্রোটিন, এখন আমরা করবো ফরেন বডি হচ্ছে একটা প্রোটিন। এই প্রোটিনকে ম্যাক্রোফেজ ভাঙতে 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 ছোট ছোট টুকরায় পরিণত করবে। এখন কতক্ষণ ছোট ছোট টুকরায় পরিণত করবে? ততক্ষণই ছোট ছোট টুকরায় পরিণত করবে যতক্ষণ না ওই এক একটা টুকরাকে, যে কোনো একটা ইম্পর্টেন্ট টুকরাকে বা কয়েকটা ইম্পর্টেন্ট টুকরাকে এই MHC2 এর সাথে প্রেজেন্ট না করা যায়। বড় জিনিসটাকে তো এই রিসেপ্টরের মাথায় করে প্রেজেন্ট করা যাবে না, এমন ভাবে টুকরা করতে হবে যে MHC2 এর গায়ে এটাকে প্রেজেন্ট করা যায়। যেই 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 ফরেন প্রোটিনের পেপটাইড অংশকে MHC2 এর গায়ে আমি প্রেজেন্ট করতে পারবো, সেই অবস্থাতেই ম্যাক্রোফেজ নামক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কার কাছে যাবে? ম্যাক্রোফেজটা হেল্পার টি সেলের কাছে যাবে, হেল্পার টি সেলের কাছে যাবে। এবং যেই আমি হেল্পার টি সেলের কাছে আসলাম, আমার অ্যাকোয়ার্ড ইমিউনিটির জার্নিটা শুরু হয়ে গেল, অ্যাকোয়ার্ড ইমিউনিটির জার্নি শুরু হয়ে গেল। এই যে দেখেন, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল MHC2 এর সাথে করে এসে হেল্পার টি সেলের কাছে আসলো। এখন কি হবে? হেল্পার টি সেল, এটা হচ্ছে টি সেল। কি টি সেল? হেল্পার টি সেল। হেল্পার টি সেলের গায়ে কি আছে? হেল্পার টি সেলের গায়ে হচ্ছে টি সেল রিসেপ্টর আছে।
টি সেল রিসেপ্টর আছে। তাহলে ম্যাক্রোফেজ এসে কি করবে, ওই ফরেন বডিটাকে MHC2 এর মাধ্যমে হেল্পার টি সেল রিসেপ্টরের কাছে প্রেজেন্ট করবে। কিভাবে প্রেজেন্ট করবে, এই যে দেখেন ম্যাক্রোফেজ কি করলো, বায়োডাটা নিয়ে আসলো, একটা ফরেন বডির একটা টুকরা, একটা একটা পেপটাইড মলিকুল নিয়ে আসলো হেল্পার টি সেলের কাছে এবং দেখাইলো যে দেখো এই ফরেন বডিটা আমার তোমার শরীরের ভিতরে ঢুকছে, এখন তুমি কি করো, তুমি অ্যাক্টিভেটেড হও, তুমি তাড়াতাড়ি চালু হও। তখন কি হইলো দেখেন, এই যে ম্যাক্রোফেজটা যখন হেল্পার টি সেলকে এরকম করে প্রেজেন্ট করে দিল, তখন হেল্পার টি সেলটা কি করলো, শুধু দাঁড়ান, যখন এই যে ফরেন বডিটাকে ম্যাক্রোফেজ হেল্পার টি সেলকে দেখালো, সেই সাথে সাথে ম্যাক্রোফেজ কি করলো, ইন্টারলিউকিন 1 রিলিজ করলো, একটা অ্যান্টিজেন প্রেজেন্ট করলো, সেই সাথে ম্যাক্রোফেজ ইন্টারলিউকিন 1 না ইন্টারলিউকিন, হ্যাঁ এটা একটু দেখেন আমরা পরে পড়বো, ইন্টারলিউকিন 1 রিলিজ করলো। এই ইন্টারলিউকিন 1 কি করবে, হেল্পার টি সেলকে অ্যাক্টিভ করবে, যেই ফরেন বডিকে পাইছে, ইন্টারলিউকিন 1 কে পাইছে, হেল্পার টি সেলটা কি করবে, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল হয়ে যাবে। কি হবে, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল হয়ে যাবে। তারপরে অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল কি করবে, দুইটা আর্মে ভাগ করে দিব। আমরা বলছি না, এই যে এখান থেকে আমার যখনই ম্যাক্রোফেজ প্রেজেন্ট করলো, আমার কি শুরু হয়ে গেল, ম্যাক্রোফেজ যখন প্রেজেন্ট করলো তখন আমার অ্যাকোয়ার্ড ইমিউনিটি শুরু হয়ে গেল। অ্যাকোয়ার্ড ইমিউনিটির কিন্তু অনেক আর্ম আছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট আর্ম হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। আমরা একটু পড়ে আসছি না, সেল মেডিয়েটেড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটা আর্ম হচ্ছে সেল মেডিয়েটেড আর্ম, আর একটা হচ্ছে হিউমোরাল আর্ম। হিউমোরাল আর্মে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, আর সেল মেডিয়েটেড ইমিউনিটিতে কি হয়, সেলের মাধ্যমে, মেইনলি সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে অর্গানিজমগুলোকে আমরা মারতে পারি। এই দেখেন, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল কি করলো, ইন্টারলিউকিন 2 রিলিজ করলো। তাহলে ইন্টারলিউকিন 1 কে রিলিজ করলো, ইন্টারলিউকিন 1 রিলিজড বাই ম্যাক্রোফেজ। ইন্টারলিউকিন 2 রিলিজ করবে কে, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল। অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল যখন ইন্টারলিউকিন 2 রিলিজ করবে, সেই ইন্টারলিউকিন 2টা কি করবে, আপনার এই হেল্পার টি সেল কিরকম সেল, CD4 পজিটিভ হেল্পার টি সেল, যার গায়ে টি সেল রিসেপ্টর আছে। অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল কি করবে, অ্যাক্টিভেট করবে সাইটোটক্সিক টি সেলকে। সাইটোটক্সিক টি সেল কিরকম, CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল। এটাকে মনে রাখতে হবে, হেল্পার টি সেল হচ্ছে CD4 পজিটিভ এবং সাইটোটক্সিক টি সেল হচ্ছে CD8 পজিটিভ। কষ্ট করে এই জিনিসটা না বুঝলে আমরা পরে কিন্তু কিছু বুঝবো না। তাহলে ইন্টারলিউকিন 2 এর মাধ্যমে সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয়ে গেল। তারপরে সাইটোটক্সিক টি সেলটা কি করবে, দেখেন সাইটোটক্সিক টি সেলের গায়ে CD8 রিসেপ্টর আছে। সাইটোটক্সিক টি সেল কি করবে জানেন, সাইটোটক্সিক টি সেল হচ্ছে আপনার ভাইরাস ইনফেক্টেড সেলগুলা, সাইটোটক্সিক টি সেল হচ্ছে যেই সেলগুলা আপনার MHC ক্লাস 1 এর মাধ্যমে ভাইরাল এপিটোপ প্রেজেন্ট করে, মানে ভাইরাস ইনফেক্টেড সেল যারা আপনার সাইটোটক্সিক টি সেলটা আপনার বডিতে, সারা বডিতে চলে যায়, যাওয়ার পরে কি করে, কোথায় কোথায় ভাইরাস ইনফেক্টেড সেল আছে সেই জিনিসটাকে খুঁজে বের করে এবং খুঁজে বের করে ওকে মেরে ফেলে। বুঝছেন, সাইটোটক্সিক টি সেলটা এক্সট্রাসেলুলার কিলিং মেথডে ভাইরাস ইনফেক্টেড সেলগুলোকে মেরে ফেলে। ভাইরাস ইনফেক্টেড সেলগুলা কিভাবে বুঝবে, সাইটোটক্সিক টি সেল কিভাবে বুঝবে আপনার এত সেলের মধ্যে কে ভাইরাস ইনফেক্টেড সেল? ভাইরাস ইনফেক্টেড সেল কি করবে জানেন, MHC1 এর মাধ্যমে ভাইরাল এপিটোপ প্রেজেন্ট করবে। এই জিনিসটা মনে রাখেন যে আপনার অ্যাকোয়ার্ড ইমিউনিটির এটা হচ্ছে সেল মেডিয়েটেড আর্ম। কিভাবে অ্যাক্টিভেট হলো, সেল মেডিয়েটেড আর্ম কিভাবে অ্যাক্টিভ হয়, ইন্টারলিউকিন 2 এর মাধ্যমে। কাকে অ্যাক্টিভেট করে, সাইটোটক্সিক টি সেলকে। সাইটোটক্সিক টি সেলটা কেমন সেল, CD8 পজিটিভ সেল। CD8 পজিটিভ সাইটোটক্সিক অ্যাক্টিভেটেড সাইটোটক্সিক টি সেল কি করে, ভাইরাস ইনফেক্টেড সেলকে মেরে ফেলে। ভাইরাস ইনফেক্টেড সেলকে কিভাবে চিনতে পারে, যারা হচ্ছে MHC1 এর মাধ্যমে ভাইরাল এপিটোপকে প্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস এখানে অফ টপিকে লিখে রাখেন যে CD8 পজিটিভ অ্যাক্টিভেটেড সাইটোটক্সিক টি সেল ভাইরাস ইনফেক্টেড সেলকে মারতে পারে যখন তারা MHC1 দিয়ে প্রেজেন্ট করে, কিন্তু যারা MHC1
ওয়ান দিয়ে প্রেজেন্ট করতে পারে না, ওই রকম ভাইরাস ইনফেক্টেড সেল বা টিউমার সেলকে কে মারে? ওদেরকে মারে ন্যাচারাল কিলার সেল। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন কিনা? এইটা চলে গেল আপনার সেল মেডিয়েটেড আর্ম। সেল মেডিয়েটেড আর্ম কি? মেইনলি সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে যারা মারামারি করে। শুধুমাত্র অ্যাক্টিভেট সাইটোটক্সিক টি সেল তৈরি হইলে হবে? আমরা জানি না হিউমারাল ইমিউনিটির মধ্যে মেমোরি সেল তৈরি হয়। তাইলে এই যে সাইটোটক্সিক টি সেলটা তৈরি হইলো, সেই সাইটোটক্সিক টি সেলের একটা মেমোরি টি সেলও তৈরি হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। এবার একটা একটা কাজ চলে গেল, এদিকে চলে আসেন হিউমারাল আর্মে। হিউমারাল আর্ম কিভাবে তৈরি হইলো? ওই যে ম্যাক্রোফেজ আসলো, তার বায়োডাটা প্রেজেন্ট করলো MHC2 এর মাধ্যমে, তারপরে কি হলো ইন্টারলিউকিন 1 এর মাধ্যমে হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করলো। অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল তখন আর ইন্টারলিউকিন 2 না, এইদিকে ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5 রিলিজ করবে। কি রিলিজ করবে? ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5। ইন্টারলিউকিন 4 এর পাশে লিখে রাখেন বি সেল গ্রোথ ফ্যাক্টর, ইন্টারলিউকিন 5 হচ্ছে বি সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর। এই আর্মটা হচ্ছে আপনার হিউমোরাল আর্ম। হিউমোরাল আর্ম মানে কি? যারা অ্যান্টিবডি তৈরি করে, সেটাই হচ্ছে হিউমোরাল আর্ম। তাইলে অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল থেকে ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5 রিলিজ হলে কি হবে? রিলিজ হইলে সে বি সেলকে গ্রোথ করবে ইন্টারলিউকিন 4 এর মাধ্যমে এবং বি সেলকে ডিফারেন্সিয়েশন করবে ইন্টারলিউকিন 5 এর মাধ্যমে। ডিফারেন্সিয়েশন করা মানে কি? বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হওয়া। তাইলে ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5 এর মাধ্যমে হেল্পার টি সেল বি সেলকে প্লাজমা সেলে পরিণত করে এবং প্লাজমা সেল থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, সেই সাথে সাথে কি হয়? মেমোরি বি সেলও তৈরি হয়। তাহলে আমরা কোন ইন্টারলিউকিন কোথায় কাজ করে জিনিসটা নোট করে ফেলতে পারবো। তাহলে এই জিনিসটা যদি আমরা পড়ে ফেলতে পারি, তাহলে আমাদের কিন্তু অর্ধেক পড়া শেষ। এই জিনিসটা আপনি একটু দেখেন, এই জিনিসটা কিন্তু এখানে লেখা হয়েছে, দেখেন এই আর্ম হচ্ছে হিউমোরাল আর্ম। কি আর্ম? হিউমোরাল আর্ম। হিউমোরাল আর্মের মাধ্যমে কি হয়? ইন্টারলিউকিন 4 এবং 5 এর মাধ্যমে বি সেল অ্যাক্টিভেটেড হয় এবং বি সেল থেকে প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে সকল ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়। আচ্ছা, বি সেলের গায়ে এগুলো আপনার দেখে মনে হবে না যে এগুলো কি আছে? এগুলো হচ্ছে বি সেল রিসেপ্টর। বি সেল রিসেপ্টর কারা? বি সেল রিসেপ্টর হচ্ছে মনোমারিক ইমিউনোগ্লোবুলিন এম and sometime immunoglobulin D। তাহলে বি সেল রিসেপ্টর কারা? মনোমেরিক, লিখে রাখেন, ইমিউনোগ্লোবুলিন M and sometime immunoglobulin D। এইটা হচ্ছে সাইটোটক্সিক আর্ম, যার মাধ্যমে হচ্ছে আপনার সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয় এবং অল নিউক্লিয়েটেড সেল হ্যাভিং MHC1 যারা ভাইরাল এবার টিউমার এপিটোপ প্রেজেন্ট করে তাদেরকে সে মেরে ফেলে। আরেকটা জিনিস করে কি দেখেন, এটা একটু জানতে হবে। হেল্পার টি সেল 1 ইন্টারফেরন গামা রিলিজ করে এবং ইন্টারফেরন গামার মাধ্যমে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করে। অ্যাক্টিভেটেড করলে কি হবে? ওই ম্যাক্রোফেজ কি করতে পারবে? হ্যাঁ, ম্যাক্রোফেজ কি করতে পারে? ইনহ্যান্স এবিলিটি টু কিল ইন্ট্রাসেলুলার অর্গানিজম। এই ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করলে ম্যাক্রোফেজ কি করতে পারে? ম্যাক্রোফেজের ফেগোসাইটোসিস অ্যাক্টিভিটি, কিলিং মেথডটা আরো ইনহ্যান্স হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা দেখেন, হেল্পার টি সেলের সম্পর্কে আমরা বললাম তো, হেল্পার টি সেল 1 কি করে? সবসময় মনে রাখবেন, হেল্পার টি সেল 1 সাইটোটক্সিক আর্মে যায়, হেল্পার টি সেল 2 হচ্ছে হিউমোরাল আর্মে যায়, যার মাধ্যমে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। আর একটা জিনিস আছে হেল্পার টি সেল 17। এইটা একটু আমরা হালকা জানবো যে 17 এর মাধ্যমে নিউট্রোফিল অ্যাক্টিভেটেড হয়। এইটুক জিনিস জানলেই হবে। নিউট্রোফিল অ্যাক্টিভেটেড হয় এবং ইনফেকশনের জায়গাতে নিউট্রোফিলকে রিক্রুট করে। ঠিক আছে, আমরা এতটুকু বুঝতে পারছি কিনা? এতটুকু বুঝতে পারছি কিনা আমরা? আমরা এটা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানান। আমরা এতটুকু বুঝতে পারছি কিনা? কঠিন জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা, এই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে আমরা এখন সেল মেডিয়েটেড ইমিউনিটি এবং হিউমারাল ইমিউনিটির মধ্যে পার্থক্য জিনিসটাও খুব ভালো করে ধরে ফেলতে পারবো। আচ্ছা, দেখেন সেল মেডিয়েটেড ইমিউনিটির মধ্যে কি বলছে। আচ্ছা, আমরা একটু বুঝতে পারছেন কিনা? জিনিসটা কিন্তু কঠিন। ঠিক মতো বলেন, ক্লিয়ার না হলে আমি কিন্তু আবার বলবো। কোনো জায়গাতে কোনো ঝামেলা আছে? ঝামেলা না থাকলে কিন্তু আমি আবার বলবো, কোনো সমস্যা নেই।
নিজেরা নোট করবেন। সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কিভাবে কাজ করে? সেলের মাধ্যমে, সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে, হ্যাঁ, এবং CD4, অবশ্যই CD4ও কাজ করে এখানে। এই দুইটা সেলের মাধ্যমে সে কাজ করে। আবার হিউমোরাল ইমিউনিটি কেমনে কাজ করে? এই যে আমার হিউমোরাল ইমিউনিটি কোন আর্ম? এই আর্মটা আমার হিউমোরাল ইমিউনিটি। দেখেন ভালো করে তাকান। হিউম্যান ইমিউনিটি অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে, আলটিমেটলি অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে কাজ করে। আচ্ছা আচ্ছা, এই সেল মেডিয়েটেড ইমিউনিটি কাকে মারে? আমরা একটু পড়ে আসছি না আপু, ভাইরাস ইনফেক্টেড সেল। ভাইরাস কোথায় থাকে? ইন্ট্রাসেলুলার। তাহলে ইন্ট্রাসেলুলার মানে অর্গানিজমকে মারে। আমরা একটু পড়ে আসছি না যে একটু আগে আমরা খুব ইনফিনিটি স্টার দিয়ে পড়ছি না যে সেল মেডিয়েটেড ইমিউনিটি কাকে মারে? ভাইরাস ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল, তারপরে ফাঙ্গাস, প্যারাসাইট, টিউমার, ট্রান্সপ্লান্ট, এগুলো পড়ছি না? আয় হ্যাঁ, কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমরা কারেন্ট চলে গেছে, তারপর আমরা এখান থেকে পড়ানো শুরু করি। ঝামেলা হয়ে গেল। আচ্ছা, আপনারা দেখেন আমার আমার খাতা দেখা যাচ্ছে কিনা? আমার খাতা যদি দেখা যায় আমরা কন্টিনিউ করি। আচ্ছা, দেখেন যে সেল মেডিয়েটেড, আমার খাতা দেখা যাচ্ছে কিনা আপু? আমার খাতা দেখা যাচ্ছে কিনা একটু বলেন। আচ্ছা, তাইলে সেল মেডিয়েটেড ইমিউনিটি হচ্ছে ইন্ট্রাসেলুলার জিনিসপত্রকে মারে, যেমন ভাইরাস হইতে পারে, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, টিউমার, ট্রান্সপ্লান্ট, এগুলা। আর অ্যান্টিবডি কাকে মারে? এক্সট্রা সেলুলার জিনিসপত্রকে মারতে পারে। এই জিনিসটা একটু দাগ দিয়ে রাখেন। সেল মেডিয়েটেড ইমিউনিটি ডিলে টাইপ অফ মানে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি করে, আর হিউমারাল ইমিউনিটির মাধ্যমে আপনার টাইপ 1, টাইপ 2, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটিকে এক্সপ্লেন করা যায়। আচ্ছা, ডিলেডের মাধ্যমে 4, ডিলেড হাইপার সেন্সিটিভিটি হচ্ছে সেল মেডিয়েটেড, আর বাকি হিউমারাল ইমিউনিটির মাধ্যমে 1, 2 এবং 3 কে এক্সপ্লেন করা যায়। তারপরে বলছে দেখেন, অনলি টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন লিড টু সেল মেডিয়েটেড ইমিউনিটি। অনলি টি সেল ডিপেন্ডেন্ট। দেখেন এই সাইটোটক্সিক আর্মটা দেখেন টি সেল হয়ে আসছে না, টি সেল ডিপেন্ডেন্ট হয়ে আসছে। কিন্তু টি সেল মানে আমরা একটু পরে পড়বো যে টি সেল ডিপেন্ডেন্ট আর টি সেল ইন্ডিপেন্ডেন্ট মানে কি। দেখেন এখানে বলছে যে টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। হ্যাঁ, কোনটা আবার বলবো আপু? কোনটা আবার বলবো আমাকে একটু বলেন। বি সেল ডিরেক্টলি বাইন্ড সলিউবল অ্যান্টিজেন রেজাল্টস ইন প্রোডাকশন অফ অ্যান্টিবডি। তাহলে হিউম্যান আর্ম কিন্তু বি সেল দিয়ে আসতেছে, আর যেটা সাইটোটক্সিক আর্ম সেটা শুধুমাত্র টি সেল দিয়ে আসতেছে। দেখেন বোথ CD4 এবং CD8 সেল ইনভলভড, আর এখানে বলছে অনলি হেল্পার টি সেল ইনভলভড। দেখেন হিউম্যান ইমিউনিটি, এই হিউম্যান ইমিউনিটির মধ্যে দেখেন বলছে মাত্র শুধুমাত্র এই দেখেন হেল্পার টি সেল দিয়ে সেই দিকে চলে আসছে। আর সেল মেডিয়েটেড ইমিউনিটির মধ্যে বলতেছে হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল দুইটাই ইনভলভ হবে। এটা হচ্ছে আপনার সেল মেডিয়েটেড ইমিউনিটিতে হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল দুইটাই আসবে। আর হিউম্যান ইমিউনিটিতে শুধুমাত্র হেল্পার টি সেল অ্যাক্টিভেট হবে, এখানে সাইটোটক্সিক টি সেলের কোনো কাজ নাই। আচ্ছা, দেখেন প্রোভাইড ইমিউনোলজিক্যাল সার্ভিলেন্স। এই যে দেখেন সাইটোটক্সিক টি সেল যখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, আমরা বলছি না যে ভাইরাস ইনফেক্টেড সেলগুলোকে খুঁজতে থাকে, সে সার্কুলেশনের বাইরে চলে যায়, সার্কুলেশনের বাইরে চলে যায় এবং কোথায় কোথায় ভাইরাস ইনফেক্টেড সেল আছে, টিউমার সেল আছে, হ্যাঁ, ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া আছে, খুঁজে খুঁজে বের করে। তাইলে সে ইমিউন সার্ভিলেন্স করে, আর ও হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, ও কোনো ইমিউন সার্ভিলেন্সে যাবে না। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই যে একটু আগে আমরা পড়ছি না যে একটু আগে আমরা পড়ছি কিন্তু আপু যে সেল মেডিয়েটেড ইমিউনিটিটাকে আবার বলবো। হ্যাঁ, সেল মেডিয়েটেড ইমিউনিটি জিনিসটা যদি আমি আবার বলতে চাই, একটু দাঁড়ান। এই যে দেখেন সেল মেডিয়েটেড ইমিউনিটি মানে কি? সেল মেডিয়েটেড ইমিউনিটি মানে হচ্ছে যারা মেইনলি CD8 পজিটিভ এবং CD4 পজিটিভ সেলের মাধ্যমে কাজ করে, অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে কাজ করে না। তারা কাদেরকে মারতে পারে? মেইনলি ইন্ট্রাসেলুলার জিনিসপত্রগুলোকে, যেমন ইন্ট্রাসেলুলার ভাইরাস, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস, টিউমার, ট্রান্সপ্লান্ট। এই চারটা জিনিসকে ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে ফেলতে হবে যে সেল মেডিয়েটেড ইমিউনিটি কাকে মারে। এইটা মুখস্থ না বলতে পারলে আপনি কিছুই আর বলতে পারবেন না। তাইলে এই যে সেল মেডিয়েটেড ইমিউনিটি আর্মের মধ্যে আমরা বলতেছি, এই যে দেখেন এই